চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়েছি। প্রশ্ন হচ্ছে 7 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ মডেল প্রশ্ন, পরিবেশ ও বিজ্ঞান, সেট নম্বর 7। আর এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমি ইতিপূর্বে আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে বাকি 6টি সেট দেখে আসতে পারবে। আর আজকের সেট হচ্ছে বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন, 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে 1 থেকে শুরু করে টোটাল 10 নম্বর পর্যন্ত। হ্যাঁ, 1 নম্বরে 10 মার্ক, এরকম করে 2 নম্বর পর্যায়ক্রমে টোটাল 10টি প্রশ্নই আমি সমাধান করে দেখাবো। তাই প্রথম প্রশ্ন ডোকরা কি, যারা ডোকরার কাজ করেন তাদেরকে কি বলা হয়। আমরা যদি দেখি ডোকরা কি, ডোকরা হলো এক ধরনের পুরানো ধাতব কারুকার্য। এই কারুকার্য পিতল বা ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন মূর্তি, পুতুল, পশু পাখি, অলঙ্কার ও দৈনন্দিন ব্যবহারিক জিনিস তৈরি করা হয়। এগুলি হাতের তৈরি এবং দেখতে খুব সুন্দর ও শিল্পময়। এই কাজকে ডোকরা শিল্প বলা হয়। যারা ডোকরার কাজ করেন তাদের কি বলে, যারা ডোকরার শিল্পে কাজ করেন তাদের বলা হয় ডোকরা শিল্পী বা ডোকরা কারিগর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের খ নম্বরের প্রশ্ন, কাকে জাতির জনক বলা হয় এবং সত্যাগ্রহ কথার অর্থ কী। হ্যাঁ, মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়, তিনি ভারতের স্বাধীন আন্দোলনের মহান নেতা ছিলেন। সত্যাগ্রহ কথার অর্থ কী? সত্যাগ্রহ কথার অর্থ হলো সত্যের জন্য শান্তিপূর্ণ সংগ্রাম বা অহিংসা সত্যের পথে সংগ্রাম, অর্থাৎ কোনো অন্যায়ের বিরুদ্ধে হিংসা ছাড়াই শান্তিপূর্ণভাবে সত্যের পক্ষে লড়াই করা। 3 নম্বর বৃহৎ শিল্প কাকে বলে, দুটি উদাহরণ। যে শিল্প অনেক বড় বড় মেশিন, অনেক শ্রমিক ও বেশি পুঁজি টাকা লাগে তাকে বৃহৎ শিল্প বলে। এ ধরনের শিল্প খুব বড় পরিমাণে পণ্য উৎপাদন করা হয়। যেমন দুটি উদাহরণ যদি বলি, ইস্পাত শিল্প স্টিল ইন্ডাস্ট্রি এবং তাঁত বা বস্ত্র শিল্প টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এরপরের প্রশ্ন, একটি রূপকথার ও একটি নীতিকথার গল্পের বইয়ের নাম লেখো। নীতিকথা বইয়ের নাম হচ্ছে ঈশপের নীতিকথা, রূপকথা বইয়ের নাম হচ্ছে ঠাকুরমার ঝুলি। এরপরে চলে যাব পরের প্রশ্ন, দূষণ কাকে বলে, মাটি দূষণের দুটি কারণ লেখো। দূষণ যখন পরিবেশ, বায়ু, জল, মাটি বা শব্দ নোংরা হয়ে জীবজগতের ক্ষতি করে তাকে দূষণ বলা হয়। মাটি দূষণের দুটি কারণ, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন আবর্জনা মাটিতে ফেলার ফলে মাটি দূষণ হয়। বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক জমিতে ব্যবহার করলে মাটি দূষণ হয়। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, ভারতে অবস্থিত একটি সৌধ, একটি ভাস্কর্যের নাম লেখো। ভারতে অবস্থিত একটি সৌধ হচ্ছে তাজমহল, যেটা আগ্রায় অবস্থিত। ভারতে অবস্থিত একটি ভাস্কর্য হচ্ছে মাতৃভূমি মূর্তি বা মাদার ইন্ডিয়া মূর্তি অথবা বুদ্ধের মূর্তি। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, টিকা লেখ। নকশিকাঁথা। নকশিকাঁথা হলো বাংলার একটি ঐতিহ্যবাহী সুতশিল্প। পুরানো কাপড় জোড়া দিয়ে গ্রামীণ মহিলারা যে সুন্দর নকশা ও ছবি এঁকে এই কাঁথা তৈরি করেন। এতে গ্রামের জীবন, ফুল, পাতা, পাখি ইত্যাদি আঁকা থাকে। নকশিকাঁথা দেখতে খুবই আকর্ষণীয়, এটি বাংলার লোকশিল্পের একটি পরিচয়। এরপর হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক ধরনের মুখোশ নৃত্য। এই নাচে রামায়ণ মহাভারতের গল্প, পশু পাখির ভঙ্গি, যুদ্ধের দৃশ্য দেখানো হয়। নর্তকীরা সুন্দর রঙিন মুখোশ পোশাক পরে নাচ করেন এবং ছৌ নাচ বাংলার বিখ্যাত লোকনৃত্য। এরপর বিষ্ণু হলো একজন শিষ্য বা ভক্ত যিনি তাদের গুরু ঝাম্বাচির শিক্ষা মেনে চলে। তারা প্রকৃতি, পশু পাখি এবং গাছপালা রক্ষা করে। বিষ্ণু সম্প্রদায়ের পরিবেশ সংরক্ষণ খুব বিখ্যাত, কারণ তারা গাছ কাটতে দেয় না, বন্যপ্রাণীকে রক্ষা করে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নিচে শিল্পগুলো গড়ে আসে, যেমন তাঁত শিল্প নদিয়ার নবদ্বীপে, রেশম শিল্প মুর্শিদাবাদের বহরমপুরে, মৃৎশিল্প কলকাতার কুমারটুলি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মিলকরণ। ঠিক আছে, তাহলে এখানে ক্ষুদ্র শিল্প তাঁত কাপড় বোনা, মালাকার সোলার কাজ যারা করে, পটুয়া হচ্ছে পাট শিল্প, কুটির শিল্প হচ্ছে তোমার আচার তৈরি, বৃহৎ শিল্প হচ্ছে সিমেন্ট তৈরি এবং শৌখিন শিল্প হচ্ছে গয়না শিল্প। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, নিচের উৎসব এবার মেলায় কী কী ধরনের নাচ হয়, যেমন বাউল, শান্তিনিকেতনের পৌষ মেলায় বাউল নাচ, চরক মেলা গম্ভীরা নাচ এবং টুসুতে উৎসবে হচ্ছে টুসু নাচ। এরপরে বলছে একটা ছবি আঁকতে বলেছে, চাষের কাজে লাগে এমন একটি জিনিসের ছবি আঁকা, যেমন এটা একটা লাঙল বিভিন্ন প্যাটার্নে হয়, এটা একটা লাঙল, এভাবে তোমরা একটা ছবি এঁকে দিবে। এরপরের প্রশ্ন 7 নম্বর, ভুল সংশোধন। মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদী শান্তিপুরের কৃষ্ণনগর, অর্থাৎ আমরা শান্তিপুর বাদ দিয়ে সেখানে কৃষ্ণনগর দেব। পোশাক দিয়ে চেনা যায়
একটা সমাজকে বাদ দিয়ে মানুষকে লিখে দেব। তারপর দক্ষিণ চব্বিশ পরগনার নতুন গুড়ের মোয়া বিখ্যাত, সাতনার বাদ দিয়ে জয়নগর লিখে দেব। তারপরে যেটা এখানে উত্তর দিয়ে দিছি, ঘ, চাল অনেক দিন ভালো রাখার জন্য তাতে বাসক পাতা শুকিয়ে মেশাতে হয়। আসলে বাসক পাতা বাদ দিয়ে আমরা কি করব, বাসক পাতা কেটে দিয়ে আমরা এখানে লিখব কারি পাতা ও নিম পাতা। প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হলো নদীর জল, এই নদীরটা কেটে দিয়ে লিখব বৃষ্টির জল, ঠিক আছে, নদীরটা কেটে দিয়ে, তাইলে আমাদের শুদ্ধ হবে। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন যাব, শূন্যস্থান পূরণ। মেঘালয় রাজ্যে আজও পরিবারের প্রধান হলেন মা। আরাবরি জঙ্গলে মানুষ সেগুন গাছের চারা বসাতে শুরু করলো, পুঁথি তাল পাতার উপর লেখা হতো। এরপর আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন, কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কি করব? হ্যাঁ, সৌধ বা ভাস্কর্যের প্রতি সম্মান দেখাবো, কোনো অংশে হাত দেবো না বা নোংরা করব না, আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করব না, নীরবে ও শৃঙ্খলা মেনে ঘুরে দেখব, গাইড বা নির্দেশক বোর্ডের কথা মানব, ফুল গাছপালা ও ঘাস নষ্ট করব না। এবার তাজমহলের সাদা পাথর এখন সাদা নেই, তাজমহলকে সৌধ বলা হয় কেন? তাজমহলের সাদা মার্বেল পাথর দূষণের কারণে আগের মতো আর সাদা নেই। কারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, নদীর দূষণ, এইসব মিলিয়ে তাজমহলে মার্বেলের রং কিছুটা হলদে হয়ে গেছে। তাজমহলকে সৌধ বলা হয় কেন? হ্যাঁ, তাজমহল সৌধ বলা হয় কারণ এটি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে এই মহামূল্যবান স্থাপত্য তৈরি করেছিলেন, তাই এটি সৌধ বা স্মৃতিসৌধ নামে পরিচিত। মানুষ আগেকার দিনে কিভাবে বাড়িতে বাড়তি খাবার জমিয়ে রাখতো, এখন কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখতো? মানুষ আগেকার দিনে কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখতো সেটা যদি, আগে মানুষ আধুনিক যন্ত্রপাতি না থাকায় খাবার সংরক্ষণ করতে সহজ প্রকৃতি উপায়, রোদে শুকিয়ে, যেমন শুকনো মাছ, শুকনো সবজি লবণ মাখিয়ে তেলে ভেজে বা তেলে ডুবিয়ে মাটির হাঁড়ি ঘরা বা বাঁশের পাত্রে রেখে ধোয়া দিয়ে শুকিয়ে ধোয়া শুকনো। এখন মানুষ কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখে? এখন অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে খাবার সংরক্ষণ করা, যেমন ফ্রিজে রেখে, ফ্রিজের মধ্যে জমিয়ে, এয়ারটাইট কন্টেনার রেখে, কেমিক্যাল ছাড়া প্যাকেটজাত করে, টিন বোতল সিল করা প্যাকেটে সংরক্ষণ করে। ছৌ নাচ তৈরি করতে কি লাগে? ডোকরা শিল্পের মূল উপাদানগুলো কি? ছৌ নাচ মুখোশ তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে মাটি, খড়, কাগজের দলা, কাপড়ের স্তর, গাম বা আঠা, রং বা তুলি এবং বার্নিশ। এই উপাদানগুলি সুন্দর বড় বড় মুখোশ তৈরি করে। ডোকরা শিল্পের মূল উপাদান হচ্ছে মোম, মাটি, পিতল বা ব্রোঞ্জের ধাতু, কাঠকয়লার তাপ এবং চাষ বানানোর মাটি ও দড়ি বা তার। এরপর আমরা চলে যাবো পরে, পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় বিভিন্ন হস্তশিল্পে গড়ে উঠেছে তালপাতা দিয়ে কী ধরনের হাতের কাজ করে। যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয় লোকজন দক্ষতা, প্রাকৃতিক উপাদান ও পরিবেশ অনুযায়ী কাঁচামাল সহজে পাওয়ার কারণে বিভিন্ন ধরনের হস্তশিল্প গড়ে উঠেছে, যেমন কোথাও কাঠ, কোথাও বাঁশ, কোথাও মাটি, আবার কোথাও ধাতু সহজেই পাওয়া যায়। তাই প্রতিটি জেলায় আলাদা ধরনের হস্তশিল্প তৈরি হয়। তালপাতা দিয়ে কী ধরনের হাতের কাজ হয়? তালপাতা দিয়ে বিভিন্ন সুন্দর জিনিস তৈরি করা হয়, যেমন তালপাতার পাখা, তালপাতার ছাতা, তালপাতার বাঁধানো বই বা খাতা, তালপাতায় নকশা কাটা বা চিত্র আঁকা এবং ছোট সাজসজ্জার জিনিস, যেমন ডেকোরেটিভ আইটেম। তারপরে আমরা 10 নম্বরে যাব, যে চাষের নানা ধাপে ব্যাখ্যা করো অথবা চাষের কাজে ব্যবহৃত যন্ত্রগুলো কোন কাজের প্রয়োজন হয়। যেমন নিড়ানি যদি আমরা বলি, নিড়ানি হচ্ছে কি? নিড়ানির মাটি নরম করা, আগাছা পরিষ্কার করা এবং গাছের চারপাশের মাটি হালকা করতে ব্যবহার করা হয়। কোদাল যদি বলি, কোদাল দিয়ে মাটি কাটা, মাটি তুলে আনা, গর্ত করা এবং জমি সংস্কার কাজে ব্যবহার করা হয়। এরপরে যদি বলি লাঙল দিয়ে কী করা হয়? লাঙল দিয়ে জমি চাষ করা, মাটি উল্টে ফেলা হয় যাতে বীজ বপন করা হয়। কাস্তে দিয়ে ধান, গম, ঘাস, ফসল কাটা হয়। ট্রাক্টর দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমার কোনো ফসলের জমি খুব সহজেই চাষ করা যায়। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের আইডিয়াটা বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।